তপনজ্যোতি বড়ুয়া, এই নামটির মধ্যেই যে সূর্যালোকের বিভা জড়ানো, মানুষটিও ছিলেন তেমনি উষ্ণ, উজ্জ্বল, এক প্রাণবিক চরিত্রের অধিকারী ছিলেন। বলছি এ কারণে যে তিনি আজ আর আমাদের মাঝখানে নেই। গত 2022 সালের 18 ডিসেম্বর তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার কাজ, অনেক কাজ। তিনি মূলত ছিলেন একজন ইংরেজির সাহিত্যের অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন সেখানে পড়িয়েছেন, কিন্তু পাশাপাশি ছিলেন একজন তন্নিষ্ঠ লেখক। নানা বিষয়ে তিনি লেখালেখি করেছেন। কবিতা তো বলাই বাহুল্য, কবিতা রচনা করেছেন, কবিতা অনুবাদ করেছেন, প্রচুর প্রবন্ধ লিখেছেন, যার বিষয়ের মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ, তার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এবং তিনি রবীন্দ্রনাথের আদর্শকেই যেন মনে হয় নানাভাবে তার জীবনে অনুসরণ করেছিলেন। যেমন ছিলেন তিনি মিতবাক, নম্রভাষী, স্নিগ্ধ চরিত্রের মানুষ, তেমনি ছিল তার কাজ। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি নিজেকে আমৃত্যুযুক্ত রেখেছেন। নানা ধরনের লেখালেখি, সম্পাদনা, প্রকাশনার কাজ করেছেন। আর ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গভীর নিষ্ঠা এবং দরদ দিয়ে পড়িয়েছেন। শুধু যে ক্লাস ঘরের পড়া নয়, জীবনের পাঠ দিয়েছেন, একজন ভালো মানুষ হয়ে ওঠার পাঠ, একজন সমাজ সচেতন, সংস্কৃতি মনস্ক মানুষ হয়ে ওঠার পাঠ দিয়ে গেছেন তিনি বিভিন্ন সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে। তো আজকে যেই বইটি থেকে আমি বইটিকে নির্বাচন করেছি আমার আজকের এই গ্রন্থালাপ সিরিজের জন্য, সেটি মূলত তাকে নিয়েই সংকলিত একটি স্মারক গ্রন্থ। সেটি প্রকাশিত হয়েছে গেল বছর নভেম্বরে। প্রকাশ করেছেন চট্টগ্রামেরই একটি সাংস্কৃতিক সংগঠন সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ, যারা ধ্রুপদী সঙ্গীতের চর্চা করে থাকেন, দীর্ঘদিন ধরে করছেন। শ্রী স্বর্ণময় চক্রবর্তীর তত্ত্বাবধানে, তার নেতৃত্বে একটি বেশ দেশজোড়া তার খ্যাতি রয়েছে তার কর্মকাণ্ডের কারণে। তো তার সংগঠন থেকেই এটি প্রকাশিত হয়েছে। বইটির নাম অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার রচনা সংগ্রহ। তার চেহারাটি দেখুন, যেমন বলেছিলাম, খুবই স্নিগ্ধ, সুন্দর, উজ্জ্বল একটি মুখমণ্ডলের অধিকারী ছিলেন তিনি। তার লেখালেখি বলতে আসলে বেশ অনেক রকম লেখালেখি। এখানে বইটি তো দেখেছেন খুবই রয়্যাল সাইজের, চেয়েও বড় সাইজের বই এটি। তার প্রায় 600 পৃষ্ঠার অধিক। আর এতে তার কবিতা, মৌলিক কবিতা, অনুবাদ কবিতা, তার প্রবন্ধ, তার চিঠিপত্র, তার ইংরেজিতে লেখা রচনা, অনেক কিছুই প্রকাশিত হয়েছে। এবং আমি বিস্মিতই হয়েছি যে আমি তাকে চিনতাম, তার বেশ ঘনিষ্ঠই ছিলাম, নানাবিধ অনুষ্ঠানে একসঙ্গে আমরা অংশগ্রহণও করেছি। কিন্তু তিনি যে তার এত কর্মকাণ্ডর পাশাপাশি শিক্ষকতা আছে এবং সাংস্কৃতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি যে এত লেখালেখিও করেছেন, এটি কিন্তু আমার অন্তত জানা ছিল না। আমি বিস্ময়ে অভিভূত হয়েছি যে এত লেখা। তার মানে তিনি মানুষটি আসলেই খুবই প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। এবং আমাদের সমাজটাও যেরকম তাকে ঠিক সেইভাবে যে তার এই লেখালেখি, তার এই সমস্ত সাহিত্যিক কর্মকাণ্ডকেও যে সেভাবে তুলে ধরা হয়েছে তাও নয়, যে কারণে এটি আমাদের অজ্ঞাতই থেকে গিয়েছিল। শেষ পর্যন্ত তার মৃত্যুর পরে তার পরিবার থেকে, মূলত তার ভগ্নী রুচিরা বড়ুয়া, কন্যা শাওনী বড়ুয়া এবং অন্যান্যরা উদ্যোগ নিয়ে এটি প্রকাশ করেছেন। এর উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ছিলেন, আগেই বলেছে, ডক্টর স্বর্ণময় চক্রবর্তী, ডক্টর মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, সম্পদ বড়ুয়া,
গোকুল বড়ুয়া, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিমন, প্রকৌশলী রূপক সেন। সম্পাদনা করেছেন ডক্টর অঞ্জয় কুমার চৌধুরী। যুগ্ম সম্পাদনা রুচিরা বড়ুয়া, তার ভগ্নী। সহযোগী কল্লোল বড়ুয়া, আর প্রকাশক সদারঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ। এই কৃতজ্ঞতা রয়েছে তার কন্যার প্রতি শাওনী বড়ুয়া, প্রচ্ছদ করেছেন দীপক দত্ত, আর এর সপ্তাধিকেই দেবী বড়ুয়া তার জীবন সঙ্গিনী। তো একেবারে শুরুতেই আমি একটু তপনজ্যোতি বড়ুয়ার পরিচিতিটা একটু পাঠ করে নিতে চাই, এরপর আমি এই গ্রন্থের বিষয়বস্তুতে নিয়ে খানিকটা আলোকপাত করব। অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া, শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, অনুবাদক। অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার জন্ম পিতার তৎকালীন কর্মস্থল মায়ানমার, অর্থাৎ আজকের বার্মার, একসময়কার বার্মায় 1951 সালের 13ই জানুয়ারি। শিক্ষানুরাগী, সমাজহিতৈষী, ধর্মপরায়ণ, দানশীল ব্যক্তি নলিনীরঞ্জন বড়ুয়া তাঁর পিতা। একনিষ্ঠ সাহিত্য পাঠক, সঙ্গীতানুরাগী, উদারমনা, অপার মমতাময়ী লীলা বড়ুয়া তাঁর মাতা। শৈশবে প্রাথমিক শিক্ষা শুরু মায়ানমারেই। কৈশোরে তাঁর পৈতৃক জনপদ জামিজুরিতে ফিরে আসেন পিতামাতার সঙ্গে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরি গ্রামের শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও ধর্মীয় আদর্শ ঋদ্ধ স্বনামধন্য পরিবারে তপনজ্যোতি বড়ুয়ার বেড়ে ওঠা। শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 1968 সালে 2000 উচ্চ বিদ্যালয় থেকে সম্মিলিত মেধা তালিকায় বিজ্ঞান বিভাগে স্টার মার্ক সহ 12তম স্থান অর্জন করেন। পরে যদিও তিনি ইংরেজি সাহিত্যে চলে এসেছেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। 1970 সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। আর শৈশব তিনি ছিলেন শান্ত, ভাবুক প্রকৃতির, নিভৃতচারী। সাহিত্য ও সঙ্গীতের প্রতি ছিল তার প্রগাঢ় অনুরাগ। তাঁর একান্ত ইচ্ছা উচ্চ মাধ্যমিক শেষ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে বিএ অনার্স কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন 1975 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন 1976 সালে পূর্ণ সফলতার সঙ্গে। পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। যথাসময়ে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। বিভাগীয় চেয়ারম্যান থাকাকালে একনিষ্ঠতা, দক্ষতা ও সততার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন প্রচার বিমুখ, নিরহংকারী, বিনয়ী, মুক্তচিন্তক, সমাজভাবুক, পরিশীলিত, আধুনিক, মননশীল, মানবিক বোধে ঋদ্ধ একজন মানব সত্তা। নীতিনৈতিকতার প্রশ্নে ছিলেন অবিচল, সত্যনিষ্ঠ, কঠোর ও আপোষহীন। দেশ বিদেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের জার্নাল সহ বহু সুপ্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকা, সাহিত্য সাময়িকী, সাহিত্য সংকলন, কবিতা বিষয়ক নিয়মিত সংকলন, দৈনিক পত্রিকা, সঙ্গীত বিষয়ে বিখ্যাত সংকলন, সাহিত্য ম্যাগাজিন, বিভিন্ন সংগঠনের স্মরণিকায় তার মননশীল সৃজনকর্ম ও গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে। কলকাতাস্থ ধর্মাঙ্কুর সভার সুদীর্ঘকালের সুপ্রতিষ্ঠিত প্রকাশনা বোধি ভারতীতে তার একাধিক লেখা প্রকাশিত হয়েছে। এই মহান জ্ঞান তাপস, পরহিতব্রতী, আত্মীয় পরিজন হিতকামী, অসাম্প্রদায়িক, মননের ক্ষণজন্মা তপনজ্যোতি বড়ুয়া পার্থিব জগৎ চির বিদায় নেন 18 ডিসেম্বর 2022 সালে। প্রায় 4 বছর হতে ছিল তিনি আমাদের মাঝে নেই, কিন্তু রয়ে গেছে তার এই কাজের বিপুল ভাণ্ডার, যেখানে আমি আগেই বলেছি কবিতা, অনুবাদ, প্রবন্ধ, তার মধ্যে রবীন্দ্রনাথ বিষয়ক প্রবন্ধ, কবিতা বিষয়ক প্রবন্ধ, ধ্রুপদী সঙ্গীত বিষয়ক প্রবন্ধ রয়েছে বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধকে নিয়ে লেখা নিবন্ধাদি, ইংরেজি কবিতা, অনুবাদ কবিতা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, এছাড়া আর্টিকেল তো রয়েইছে। আর কিছু সবশেষে রয়েছে তাকে স্মরণ করে কয়েকটি লেখা। এর মধ্যে ঘটনাচক্রে আমার নিজেরও একটি ছোট্ট লেখা রয়েছে, তপনজ্যোতি বড়ুয়া এক প্রকৃত জ্যোতিষ্মান মানবের প্রতিকৃতি শিরোনামে। তো আমি প্রথমে তার একটি কবিতা পাঠ করি। সেটি তিনি দেবব্রত বিশ্বাসকে উৎসর্গ করে রচনা করেছেন, নাম দিয়েছেন মেঘ বলেছে যাব যাব। মেঘ মানুষ করে নিয়েছে নিজেকে বিনিময়,
মেঘ তার দিয়েছে গায়কী, তার দেশ, তার সকল সময় মানুষ মন্দ্রিত যাতে হয়। নিজে দীর্ণ হয়ে মানুষ দিয়েছে সব গান তার উছল ছোড়ায়। নাড়ি ছিঁড়ে গান ছুটে নেমেছে প্লাবনে, কিংবা উঠে গেছে নীল ঊর্ধ্বপানে। উৎকণ্ঠ মানুষ যাবে কণ্ঠে বুকে আর্ত স্বরগ্রামে, হুতাশে মেঘকে বাঁধে। দ্রাবিত মানুষ আজ নেই, গেছে তার দুই কাঁধে বন্ধু তার যত দায়, সব রেখে হঠাৎ নিমেষে বাউল স্বভাব বসে। একদিন মেঘটের পায় এসেছিল ভুলের মাঝে ডুবে, জানে বন্ধুতায় ধ্রুব নয় প্লাবিত মানুষ, বাস্তু পুরুষ নয় প্রতীক্ষায় পরম্পরা ক্ষয় করে করে প্রাচীন বংশে বাতি দেবে। তাকে অতএব যেতে হবে, মেঘ জানে, নিঃশেষে সর্বাঙ্গ ঢেকে কঠিন কোমল অভিমানী। অতএব একই রকম অভিমানী তিনি একটু অকালেই আমাদের ছেড়ে চলে গেছেন, এই ধরনের ছেড়ে। তবু তার এই কাজগুলো রয়েছে, সেই কাজগুলোকে দিয়েই তাকে আমরা স্মরণ করছি। অনুবাদ কবিতা তার করা অক্টাভিও পাজের দুটি অনুবাদ আমি পড়ে শোনাই। ছোট্ট একটি মূল কবিতা আছে ইনসমনিয়াক, তার অনুবাদ তিনি করেছেন বিনিদ্র। আয়নার নৈশ প্রহরী, তাকে সঙ্গ দেয় একা চাঁদ, একের ওপর এক প্রতিচ্ছায়া, মাকড়সা বুনছে আখ্যান। পলক না ফেলে একবারও সতর্ক রয়েছে ভাবনারা, প্রেতচ্ছায়া নয় ধারণাও না, আমার মৃত্যু সে এক অনন্য প্রহরী। মৃত নই জীবিতও না, জাগরুক আমি জাগরুক, চোখের ভেতরে মরু দেশে। আরেকটি কবিতা হুমায়ুনের সমাধি, অক্টোবই পাজেরি। মূল ছিল দ্য মসোলিয়াম অফ হুমায়ুন। বোলতাদের তর্কের বিরুদ্ধে বানরের দান্দিক রীতির প্রতিবাদে সংখ্যাতত্ত্বের কিচিরমিচির কলরব রুখে দিয়ে সে আছে দাঁড়িয়ে। পাথর বাতাস পাখি মিলেমিশে নির্মাণ করেছে গোলাপের উত্তুঙ্গ অনল শিখা। সময় বিশ্রামরত লেলিহান জলের উপরে স্থাপত্য উঠেছে স্তব্ধতার। হুমায়ুনের সমাধির অসাধারণ বর্ণনা, পাজের এবং দুর্দান্ত অনুবাদ তপনজ্যোতি বড়ুয়ার। এ তো গেল কবিতার পালা। এরপর আমি তার একটি চিঠির অংশ বিশেষ পড়ে শোনাতে চাই। চিঠি তিনি লিখেছিলেন আমাদের প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, মননশীল চিন্তক শ্রী শঙ্খ ঘোষকে। তিনি লিখছেন চিঠিতে, তার অংশ বিশেষ পাঠ করছি আমি। এটি 21শে মার্চ 2002 সালে লেখা। শ্রী শঙ্খ ঘোষ, শ্রদ্ধা ভাজন ইস্যু। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন, বৌদিকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ত্রিদীপদা চট্টগ্রাম থেকে আপনার কাছে যাচ্ছেন শুনে হঠাৎই জানি না কেন আপনাকে লিখবার প্রবল তাগিদ অনুভব করলাম। কবি ইয়েটস তার কবিতায় যাকে বলেছেন পোলাইট মিনিংলেস ওয়ার্ডস, তেমন কুশল জিজ্ঞাসা বা সৌজন্য বচনের জন্য লিখতে চাওয়া নয়। যে কোনো অবকাশে আপনার লেখা পড়ে আপনার রচনা ভুবনের সান্নিধ্যের থেকে প্রায়শ যেসব প্রশ্ন জাগে, অথচ যার উত্তর সাক্ষাতে বা তাৎক্ষণিক যোগাযোগে পাওয়ার কোনো সুযোগ নেই, সেই সব প্রশ্ন জবাব প্রতিপ্রশ্নের দিরালাপের জন্য আমারই ঐকান্তিক প্রয়োজনে এই চিঠি লিখতে বসে গেলাম। সেখানে তিনি নানাবিধ প্রশ্ন করেছেন, তার বিশেষ করে তার জার্নাল গ্রন্থটি নিয়ে, এবং তার নিজস্ব কিছু মতামত ব্যক্ত করেছেন। তবে সেসবে না গিয়ে আমি চিঠির শেষটুকু পাঠ করি। আপনার গদ্য রচনার পাশাপাশি কবিতাও পড়ি। কবিতা তো নিবিড়ভাবে পড়ে আসছে আজ 20 বছরের অধিককাল, বিশেষত বাবরের প্রার্থনা থেকে একাগ্র ভালোবাসা নিয়ে। আপনার নানা কবিতার পঙ্ক্তিমালা আমার কাজ অকাজ, সুখ দুঃখের কত কত ফাঁক, কত কতভাবে ছুটির বাঁশির সুরে ভরে রেখেছে। এই শহরের রাখাল গ্রন্থে আপনার একটি শব্দবন্ধে অভিভূত হয়েছি, সমসময়ের ভবিতব্য। আপনার কবিতায় যে নিঃসহায় বিপন্ন জনে আত্মস্বর বারবার উচ্চারিত হয়েছে, ছন্দের ভিতরে এত অন্ধকার গ্রন্থের শহীদ শিখর কবিতার মতো অন্য আরও লেখায়, সে তো আমাদের সকলের মর্মন্তুদ মর্মপ্লাবী অভিজ্ঞতার অবিভাজ্য অংশ। আপনার উত্তর পেলে আমি প্রাণিত বোধ করব। আমার কার্ড সঙ্গে দিলাম, আবাসিক ঠিকানায় চিঠি ঠিকভাবে পৌঁছয়। আবারও আপনাকে নমস্কার জানাই আন্তরিকভাবে, তপনজ্যোতি বড়ুয়া, চট্টগ্রাম, বাংলাদেশ। এতে গেল চিঠি। সময়ও দ্রুত ফুরিয়ে আসছে, তাই শেষ করছি তার লেখা একটি
ইংরেজি প্রবন্ধের অংশবিশেষ পাঠ করে। প্রবন্ধটি গৌতম বুদ্ধকে নিয়ে লেখা, তার শিরোনাম দ্য বুদ্ধা অ্যান্ড হিজ লিবারেশনিস্ট ফিলসফি। চট করে আমি পড়িনি শেষ স্তবকটুকু। দিস ইজ এ সেঞ্চুরি দ্যাট ইজ উইটনেস টু দ্য appalling scenario of social fabric of millions being torn apart each day by the policies and measures of warlike nations and belligerent political blocs. The motives of aggression and occupation on a global scale stem from greed, avarice, rapacity, and power lust. The suffering innocent millions of people are definitely not and can never be in favor of perpetuation of war. We want to see the end of violence, bloodshed, and war. The one most readily available solution for this crisis is recourse to the teachings of the Buddha, whose liberationist and pacifist role could be a perfect antidote for conflict, aggression, and atrocity. The Buddha's sermons and discourses are insistent on the importance of tolerance, fellow feeling, compassion, sympathy, and non-aggressive attitude, not only as a liberationist creed but as a new epistemology. An ardently receptive reading of the texts of the Buddha's sermons can transform our consciousness and arouse us from stupor and apathy and alert us to work for better understanding, amity, and tolerance. All peace-loving individuals can be united to form an alliance and raise voices against intolerance to war. Such alliance could lead to more concerted activism for social harmony and social welfare. Herein lies our salvation and our liberation from suffering caused by globally pervasive wars and conflicts. তার এই দিক নির্দেশক বাক্যটি দিয়ে মানব মুক্তির লক্ষ্যে তিনি যেই দিক নির্দেশনা এখানে দিয়েছেন, বিশ্ব শান্তি, ঐক্য, সম্প্রীতি এবং সামাজিক সুরক্ষার, সেটি যদি আমরা তার অনুরাগীরা, তার পাঠক শ্রোতারা আমাদের নিজেদের জীবনে চর্চা করি এবং অন্যদের মাঝে সেটি চালিয়ে দেওয়ার উদ্যোগ নিই, তাহলেই মনে করি তপনজ্যোতি বড়ুয়ার এই দীর্ঘ সাধনা, তার এই দীর্ঘ কর্মকাণ্ড এবং তার এই দীর্ঘ প্রচেষ্টা সাফল্য মুখ দেখবে। আমরা সেই প্রত্যাশায় তপনজ্যোতি বড়ুয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার এই গ্রন্থটির, তার এই লেখালেখির, তার এই চিন্তাভাবনার বহুল প্রচার এবং প্রসার কামনা করে আমার এই আজকের উপস্থাপনা এখানে ইতি টানছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।